মিয়ানমারের আরাকান রাজ্য মংডু বুচিডং বোমা হামলার কোনো শব্দ শোনা যায়নি শুক্রবার সকাল থেকে। তবে গেল দুদিনের বোমার বিকট শব্দের আতঙ্ক এখনও ভর করে আছে টেকনাফ সীমান্তের বাসিন্দাদের। এখন তাদের মূল ভয় আবারও কখন রোহিঙ্গা অনুপ্রবেশ করে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সীমান্ত সিলগালা করা জরুরি। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। মিয়ানমারের আরাকান আর্মির দখলে থাকা রাখাইন রাজ্যের মংডু বুচিডং ও কেয়াকতাও সহ বিশাল এলাকার পুনরুদ্ধার এবং বেসামরিক প্রশাসন ও সামাজিক ব্যবস্থা ভেঙে দিতে দফায় দফায় বিমান হামলা করছে দেশটির জান্তা বাহিনী। খবর আসছে এ হামলায় শুধু রোহিঙ্গা নয়, রাখাইনরাও এলাকা ছেড়ে পালাচ্ছে। আর পাশে দেশের অস্থিরতা, থেমে থেমে ভারী বোমার বিকট শব্দে আতঙ্কে সময় পার করছেন টেকনাফ সীমান্তের বাসিন্দারা। টেকনাফ সীমান্তের জনগণের মধ্যে অনেক হুমকির মুখে পড়ছে এবং তারা অনেক আতঙ্কের মধ্যে আছে। বোমার আবাস হয় তারপর আর দুয়ার পর্যন্ত আতঙ্কিত পরিবার পর্যন্ত। ডর লাগে, আবার ডর লাগে। রাত্রি দিন 24 ঘন্টা বোম মারছে। ক্যাম্পে রোহিঙ্গারাও ওপারের খবর রাখছেন প্রতিনিয়ত, কারণ তাদের অনেক স্বজন এখনও মিয়ানমারে থাকেন। তারা বলছেন সে দেশে থাকা রোহিঙ্গারা অনেক আগে থেকে মিয়ানমার থেকে পালাতে উদ্গ্রীব হয়ে আছে, সুযোগ পেলেই ঢুকে পড়তে পারে বাংলাদেশে। নিরাপত্তা বিশ্লেষক সাবেক কূটনৈতিক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলামও জানান, মিয়ানমারে চলমান সংঘাতে বহু রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে যাবে, যার কারণে সীমান্ত সিলগালা করা খুবই জরুরি। অবশিষ্ট যে রোহিঙ্গারা সেখানে আছে, বিশেষ করে আপনার সিটুয়ের উপকণ্ঠ থেকে শুরু করে এদিকে চক্ত, পক্ত, ইভেন রতিরং, বুতিরংয়ের দিকে অনেক এখনো পর্যন্ত রোহিঙ্গাদের অবস্থান আছে। তারাও হয়তো এই সংঘাতের কবলে পড়ে এখন আশঙ্কা দেখা দিচ্ছে তারা বাংলাদেশের দিকে আরও বেশি করে এখন ঢুকে পড়তে পারে। আর বিজিবি বলছে তারা সীমান্ত জুড়ে টহল বাড়িয়েছে, কঠোর দৃষ্টি রাখছে অনুপ্রবেশের সম্ভাব্য সব পয়েন্টে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। গত 2 বছরে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে 1.5 লাখের মতো রোহিঙ্গা। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। টেকনাফ সীমান্তের খবর জানাতে এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, সীমান্তের কি পরিস্থিতি এখন? গোলাগুলির শব্দ কি আরো পাওয়া গেছে কিনা? পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন কি বলছে, জানাবেন সামগ্রিক খবর। অদিতি, এখন ঠিক সীমান্তে গোলাগুলির শব্দ না আসলেও ঠিক মিয়ানমারের মংডু এবং ভুচিডংয়ে যে বিমান হামলা চালিয়েছে সে বিমান হামলার কিছুটা অগ্নিশিখা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ থেকে। আমরা যে খবরটি পেয়েছি, বুধবার মূলত রাত 9টার পর থেকেই বিকট শব্দ হয় মিয়ানমারের দুটি টাউনশিপ, মংডু এবং ভুচিডং টাউনশিপে। জানা গেছে যে সেখানকার জান্তা সরকার মূলত আরাকান আর্মি থেকে দুটি টাউনশিপ দখলে নেওয়ার জন্য বিমান হামলা চালিয়েছে এবং সেই বিমান হামলায় পুরো টেকনাফের বিভিন্ন জায়গায় কেঁপে উঠেছে। স্থানীয়রা মনে করেছেন যে ভূমিকম্প হয়েছে টেকনাফে এবং তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ এর আগেও বহুবার মিয়ানমার থেকে ছোড়া গুলি, মর্টার শেলের খণ্ডাংশ বাংলাদেশের টেকনাফের বিভিন্ন জায়গায় এসে পড়েছে এবং সেই খণ্ডাংশে অনেকে আহত নিহত হবার খবরও পেয়েছে। এই কারণে টেকনাফের এপারের সীমান্তে যারা বাস করছেন বাংলাদেশিরা, তারা আসলে আতঙ্কে আছেন। ওদিকে টেকনাফ সদর উপজেলা ইউনো স্থানীয়দের তিনি আতঙ্কিত না হবার জন্য বলেছেন। পাশাপাশি এই অবস্থায় যেন বাংলাদেশে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে সে লক্ষ্যে বিজিবি, কোস্টগার্ড সহ বা টেকনাফের প্রশাসন তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এখন পর্যন্ত বলা যায় যে বুধবার রাতের পর থেকে বিকট কোনো শব্দ কিংবা সংঘাতের খবর আমরা পাইনি। তবে হ্যাঁ, সেখানে যে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের অভ্যন্তরের দুটি টাউনশিপে মংডু এবং ভুচিডংয়ে, সেখানে অগ্নিশিখা বাংলাদেশ থেকে লক্ষ্য করা যাচ্ছে। আমরা সে খবর পেয়েছি। তবে এখন কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে এপারের সীমান্তের টেকনাফের আশপাশের এলাকার মানুষজনের আতঙ্ক খুব সহজেই কাটছে না। অদিতি, ধন্যবাদ তারেক। আপনার কাছ থেকে আমরা সীমান্তের খবরাখবর জেনে নিচ্ছিলাম। আপনি আছেন সেখানে, খবর রাখছেন, নিশ্চয়ই নতুন কোনো তথ্য হলে আমরা জানবো। দর্শক, সহকর্মী তারেক হায়দার টেকনাফ সীমান্তের খবর নিয়ে যুক্ত ছিলেন এতক্ষণ।
দেশের 1 ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, বাংলাদেশের যে কোনো উন্নয়ন কাজ বছরের প্রথম 9 মাস গুলির গতিতে চলে আর শেষ 3 মাস চলে রকেটের গতিতে। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সারা বছর সমান গতিতে কাজ করা দরকার। না হইলে কোনো ইম্পর্টেন্ট জিনিস বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়ায় যাব। বিজিবির হাতে অস্ত্র থাকবে, আমাদের বুকের দেশপ্রেমের অস্ত্র নিয়ে আমরা দাঁড়ায় যাব। এবং বহু জায়গা দাঁড়িয়ে গেছে বলে ওরা পারে নাই কিছু। কিন্তু এটা দুঃখজনক, তারা বলে যে তারা আমাদের বন্ধু দেশ কি মানুষকে এরকম মানে বিব্রত করবে, ক্ষতিগ্রস্ত করবে? বন্ধুত্বের পরিচয় এইভাবে হয় না। বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য আমরা সকলকে, সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই। কিন্তু কেউ যদি না দেয় তাহলে কি আমি গালে হাত দিয়ে বসে থাকবো? এদেশ আমার দেশ, আমাকে আমার দেশ রক্ষা করতে হবে। এর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। অনেক ব্যাপারে কম্প্রোমাইজ হতে পারে, এই দুইটা ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে কাজ করছে। নতুন উদ্ভাবন উৎসাহিত করা হলে দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং কৃষকরাও সরাসরি উপকৃত হবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকাল 9:30টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে সোলার সেচ পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি আরও বলেন, দেশীয় প্রযুক্তি নির্ভর সোলার সেচ পাম্প উদ্ভাবন কৃষিতে নতুন সম্ভাবনার দরজা খুলবে। এই সোলার সেচ পাম্প দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার আশ্বাসও দেন তিনি। জুলাই আন্দোলনের 2 বছরেও আলোর মুখ দেখেনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে এখনো মুখোমুখি সরকার ও বিরোধী দল। সরকার বলছে সনদ বাস্তবায়নের খুব কাছে তারা। সংস্কার নিয়ে আলোচনা হলেও সংবিধান সংশোধনই সবশেষ উপায়। তবে বিরোধী দল এখনো অনড় সংস্কার প্রস্তাবে। দাবি আদায় না হলে আসবে কঠোর আন্দোলন। আরো জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। বছরেই বেশ ফিকে হয়ে গেছে দেয়ালে আঁকা গ্রাফিতির রং। সেই সাথে অনেকটাই ফিকে জুলাইয়ের আকাঙ্ক্ষা সংস্কারের ভবিষ্যৎ। সংসদে সরকারি দলের চাওয়া সংবিধান সংশোধন আর বিরোধী দল চাইছে সংস্কার। কি হবে এর ভবিষ্যৎ? বর্ষা বিপ্লবের জুলাই, 2 বছর আগের যে জুলাই বাংলাদেশিদের জীবনে রেখে গেছে সবচেয়ে বড় প্রভাব। কোটা সংস্কার থেকে শুরু হয়ে লাগাতার 36 দিনের আন্দোলন একসময় রূপ নেয় এক স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে। গণঅভ্যুত্থানের পর দেশকে ঠেলে সাজিয়ে নতুন এক বাংলাদেশ বিনির্মাণে যেসব পদক্ষেপ নেওয়া হয় তার অন্যতম বিষয় সংস্কার। আলাদা আলাদা সংস্কার কমিশন গঠন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার লক্ষ্যে ঐকমত্য কমিশন, আলোচনা ও মত দ্বিমতের শেষে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের আয়োজন ছিল তার চূড়ান্ত ধাপ। সে সনদ বাস্তবায়নের দায়িত্ব ছিল নির্বাচিত সরকারের কাঁধে। বলা ছিল, নির্বাচিত সংসদ সদস্যদের শপথের মাধ্যমে গঠন করা হবে একটি সংবিধান সংস্কার পরিষদ। তবে সরকারি দলের সদস্যদের শপথ না নেয়ায় শঙ্কা দেখা দেয় সনদ বাস্তবায়নের ভবিষ্যৎ নিয়ে। বিরোধী দলের মতে সরকার সংস্কারের নামে দিয়েছে শুভঙ্করের ফাঁকি। সরকার যে একটা শুভঙ্করের ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, এই ফাঁদে জামাত পা দিবে না। কারণ জুলাই অভ্যুত্থান সংবিধান সংশোধনের জন্য হয়নি, সংবিধান সংস্কারের জন্য হয়েছে। 4 মাসের মতো যাচ্ছে, 1 বছর অতিক্রম করতে হবে না। যদি হয় তাহলে বিএনপিকে, বিরোধী দল থেকে শুরু করে সাধারণ গণমানুষের এটা প্রতিবাদের মুখে পড়তে হবে, রাজনৈতিকভাবেও সামাজিকভাবে। এ বিষয়ে সরকারকে তার মেয়াদের 1 বছর সময় দিতে চায় বিরোধী দল। তেমনটা না হলে রাজপথে সমাধানের হুঁশিয়ারি তাদের। সংশোধনের কোনো গাল গল্প না, যে আমাদের একদম এই সংস্কারগুলো লাগবে, একদম মেইন সংস্কার, যেটা তাদের 31 দফার প্রথম দফাতেও আছে। সো আমরা আশা করছি এটা হবে, না হলে এটা আমরা বিরোধী দলের জায়গা থেকে
যেভাবে এটা মোকাবেলা করা রাজনৈতিকভাবে আমরা সেটা করব। 5ই আগস্ট একটা অভ্যুত্থান হয়েছে, এটাই সত্য, এবং এটার পিছনে যে একটা লক্ষ্য ছিল, প্রত্যাশা ছিল, এটাও সত্য। প্রতিশ্রুতি সব দিয়েছে, এটাও সত্য, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। সুতরাং জুলাইকে কেউ যদি মুছে ফেলতে চায় সেটা ভুল করবে তারা। তবে সরকারি দলের দাবি সনদ বাস্তবায়নের খুব কাছেই রয়েছেন তারা। বিরোধী দলে অ্যাকচুয়ালি অনেক জ্ঞানী এবং অনেক চৌকস মানুষ আছেন, কিন্তু বিরোধী দলের মানে একজন ছাড়া আর সবাই নতুন সদস্য, কাজেই এটা বুঝতে একটু সময় লাগে। সংবিধান সর্বশেষ আমাদের সংবিধান সংশোধন করতেই হবে, টুডে করি টুমরো করি। জুলাই সংস্কারে যেটা হয়েছে, সনদ হয়েছে, 100% আমরা বাস্তবায়ন করব। আমি বাস্তবায়ন করব, আপনার ডিফারেন্স কিছু নাই, আমরা একদম কাছে আছি, একেবারে কাছে, খুব শিগগিরই দেখবেন। জাতীয় নির্বাচনে গণভোটের রায়ের পর জুলাই সনদ বাস্তবায়নের কথা ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে। তবে সরকার সে পথে না হেঁটে সংস্কার পরিষদে শপথ না নিয়ে বেছে নিয়েছে সংবিধান সংশোধনের পন্থা। সে পন্থা কতটা কাজ করবে আর জুলাই সনদ কেমনভাবেই বাস্তবায়ন হবে তা নির্ভর করছে এখন ক্ষমতাসীন দলের উপরই। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। সীসা কারবারি চক্রের মূল হোতা সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা গোয়েন্দা বিভাগের অভিযানে ৬৫ কেজি ৯০০ গ্রাম সীসা জব্দ করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির কার্যালয়ে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পরিচালক জানান, ডিজিটাল প্ল্যাটফর্ম ও কুরিয়ার সার্ভিস ব্যবহার করে চলত সীসা বাণিজ্য। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। আহমেদ শরীফী ও মেহদাদ শরীফী 2 ভাই থাকতেন ইরানে। সেখানেই সীসা ব্যবসার কার্যক্রম, বাজার ব্যবস্থা এবং সরবরাহ পদ্ধতি জেনে ফেরেন দেশে। ফিরে একই মডেলে অনলাইনে গড়ে তোলেন সীসা বিক্রির নেটওয়ার্ক। ফেসবুক পেজের মাধ্যমেই চলত জমজমাট ডিজিটাল মাদক ব্যবসা। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, অর্ডার নেওয়া, সরবরাহ সবই। টাকা লেনদেন হতো মোবাইল ব্যাংকিংয়ে, সীসা পৌঁছে দিতে ব্যবহার করা হতো কুরিয়ার সার্ভিস। এর তদন্ত করতে গিয়ে বিপুল সংখ্যক ক্রেতার তথ্য মিলেছে বলেও জানান এই কর্মকর্তা। যারা তাদের থেকে কিনতো, ক্রয় করতো, তারা যারা বাইরে থেকে আনতো এবং বড় মাপে যারা বিক্রি করতো, সেটার একটা আমরা পেয়েছি কিছু, সেগুলো আমরা অনুসন্ধানের প্রেক্ষিতে এখানে বলছি না, সেটা কার্যক্রম চলমান আছে। সীসা খ শ্রেণীভুক্ত মাদক বলে জানান তিনি। বলেন, বিভিন্ন আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ছাড়াও পরিচিত ভ্রমণকারীদের দিয়ে আনা হতো এই মাদক। তারা অনলাইন প্ল্যাটফর্ম এবং ফিজিক্যালি নিয়ে আসে বিভিন্ন দেশ হয়ে আর কি। মানুষ আসা যাওয়া করে তার মাধ্যমে আনে, কিছু আনে কুরিয়ারের মাধ্যমে আনে, কিছু করে সেন্ডার, অন্য কোনো সেন্ডার থার্ড পার্টির মাধ্যমে সেন্ডার যে ক্যারি করে সেও হয়তো বা জানে না যে কী আনতেছে। তাদের একটা চক্র, সেটা বিভিন্নভাবে কৌশলে সেটা করে থাকে সাধারণত। তাদের একটা সার্কেল আছে, যারা ফ্রিকুয়েন্ট ট্রাভেল করে তাদের মাধ্যমে তারা এটা নিয়ে এসে মজুত করে এটা প্রাথমিক তারা জানিয়েছে। ঢাকায় সীসাবার অনেক সীমিত হয়ে গেছে বলেও দাবি করেন এই কর্মকর্তা। ঢাকা এবং ঢাকার বাইরে কয়েকটা 2টা বিভাগীয় শহরে আমরা আইডেন্টিফাই করেছি এবং আমাদের যে একটা ট্যুরিজম জোন আছে ওখানে আমরা আইডেন্টিফাই করেছি। আমরা সেটা চেষ্টা করতেছি সেটারও উদ্ঘাটন করার জন্য। এ সময় এখনকার আলোচিত আরেকটি মাদক জম্বির বিষয়েও নিজেদের তৎপরতার কথা তুলে ধরেন তারা। তরুণ বয়সের কিছু লোক বিদ্যুটে আচরণ করছে, দ্যাট মিনস সে দাঁড়ানো অবস্থায় হয়তোবা ঘুমাচ্ছে অথবা এক ধরনের স্বাভাবিক আচরণ করছে না সে সাধারণ। এই একই জিনিস আমাদের পার্শ্ববর্তী দেশ এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে, এই জম্বির বিষয়টা। তো এইটা আমাদের নজরে আসছে, আমরা এটা নিয়ে কাজ করছি। সবসময় তো শয়তান বিশ্বাস হবে, সবসময় তো জম্বি হবে এরকম না। আমরা এটা কাজ করছি, ডেফিনেটলি জব্দ করবো। জব্দ করার পরে আমাদের কেমিক্যাল রিপোর্টের পরে আমরা কনফার্ম হতে পারবো যে হচ্ছে এটা জম্বি নাকি। কারণ ওই ধরনের সিমটমস আরো অনেক কারণে হতে পারে, আরো অনেক ড্রাগসের ক্ষেত্রেও সেম সিমটমস দেখা যায়। মোহাম্মদপুর বস্তির মাদক সমস্যা ঢাকার মধ্যে বিস্ফোরণের মতো বলেও উল্লেখ করেন তারা। ইউনিক এজেন্সিতে আমাদের নজর আছে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে আগামী 5 জুলাই থেকে উপকূলে ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া অফিসের। সেই সাথে ঢাকা, রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে বলা হয়েছে ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নেই। এরই মধ্যে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত চলছে। শারমিন নীরার প্রতিবেদন।
আষাঢ় মাস শেষ হতে চললেও কিন্তু টানা বৃষ্টির দেখা নেই। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এর ফলে ৫ জুলাই থেকে উপকূল অঞ্চলের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ হতে পারে। ভারী না হলেও ঢাকা, রাজশাহী বিভাগের কিছু জেলায় বৃষ্টি ঝরলেও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই। সাগরে যে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে আমরা সাগরে অলরেডি আমাদের যে সমুদ্র বন্দরগুলো আছে এখানে আমরা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছি। এবং এই লঘুচাপের প্রভাবে লঘুচাপটা হয়তো পরবর্তীতে ইন্টেন্সিফাই করে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপ পর্যন্ত হতে পারে, তবে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। আগামী ৫ তারিখ থেকে সারা দেশেই মোটামুটি বৃষ্টির একটা বড় সম্ভাবনা রয়েছে এবং হয়তো আগামীকালকে আমরা একটা ভারী বর্ষণের সতর্ক বার্তা দিয়ে থাকতে পারি। বিশ্ব আবহাওয়া সংস্থার রিপোর্টে বায়ুমণ্ডলের স্বাভাবিক তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরনের মারাত্মক বদল বা এল নিনো নিয়ে সতর্ক করা হচ্ছে। এল নিনোর প্রভাবে বিশ্বের অধিকাংশ দেশে তীব্র গরম অনুভূত হচ্ছে। বাংলাদেশেও এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত কম হচ্ছে। এরই কিছুটা প্রভাব এবং জলবায়ু পরিবর্তনের কিছুটা প্রভাব মিলিয়েই আমাদের এখানে যে মৌসুমি বায়ু বা এই বর্ষাকালে যে বৃষ্টির পরিমাণটা থাকে, স্বাভাবিক যে বৃষ্টিপাত তার চেয়ে আমরা তুলনামূলক এই বছরে স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় কম বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এল নিনো নিয়ে বাংলাদেশে খুব বেশি আতঙ্কিত হবার মতো কিছু দেখছেন না এই বিশ্লেষক। সূর্য যেহেতু আমাদের মাথার উপরে থাকে। শারমিন নীরা, ৭১, ঢাকা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিএফডিসি প্রাঙ্গণে সকাল ৯:৩০ থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। চলচ্চিত্র অঙ্গনের গুরুত্বপূর্ণ নির্বাচনকে ঘিরে এফডিসিতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই ভোটার, প্রার্থী ও তাদের সমর্থকদের সরব উপস্থিতি দেখা গেছে। এবার 2টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। দ্বিতীয় প্যানেলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। সহ সভাপতি পদে রয়েছেন রোজিনা ও ডিএ তায়েব। প্রত্যাশা হলো ভালোবাসা। ইলেকশন শেষ, সব শেষ, কোনো দলাদলি নাই, কোনো রকম বিরোধী আমি এই দল, আমি ওই প্যানেল, এটা কোনো কিছু নাই। সবাই এক, সবাই মানে সুখে শান্তিতে বসবাস করিতে লাগিবে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণের খবর রাখছেন সহকর্মী শ্রেয়া রায়, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। শ্রেয়া, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? প্রার্থী এবং ভোটাররা কি বলছেন? অদিতি, এই মুহূর্তে কিছুক্ষণ আগেই নামাজ এবং খাবারের বিরতি শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি লাইন ধরে সকলে মিলেমিশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে প্রবেশ করছে। সেই সাথে আমি বলতে চাই, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে আজ সকাল 9:30 থেকে শুরু হয়েছে নির্বাচনের কার্যক্রম, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথম প্রহর কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে, দ্বিতীয় প্রহরের ভোট গ্রহণ শুরু হয়েছে। এদিকে নির্বাচনকে ঘিরে ডিসিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছে যাতে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটারদের পাশাপাশি সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগর। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে চলছে। আমরা একটু কথা বলবো যারা নির্বাচনে ভোট দিতে চাচ্ছেন এবং আমরা চেষ্টা করব কথা বলার জন্য। ভাইয়া, আপনি কি ভোট দিয়েছেন? আমরা একটু জানতে চাই। দিব বোন, এখনো দেই নেই, এই 3টার দিকে দিব। কাকে ভোট দিতে চাচ্ছেন? দেখি, এখন তো আর বলা সম্ভব না। যাকে পছন্দ হয়, যে ভালো যোগ্য লোক, তাকেই আমি ভোট দিব। কাকে মনে হচ্ছে যোগ্য? যোগ্য এখন বলা যাবে না বোন, এটা আমাকে রিকোয়েস্ট করেন না, ঠিক আছে? দোনো পক্ষে আমরা শিল্পী, সবাই শিল্পী, ঠিক আছে? দোনো পক্ষে আমাদের এখন জয় হার জিত আছেই পড়া যায়।
যে হারক যে যেহেতু তার গলে আমরা মালা পরাবো। আমরা ভাইবে অ্যাকশন গ্রুপের সদস্য ফাইটার আমরা একটা ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে যারা নির্বাচন করছিলেন, নির্বাচন প্যানেলের যে প্রার্থী ছিলেন তাদের সাথে। এবার আমরা কথা বললাম যারা ভোট দিচ্ছে, কাকে ভোট দিচ্ছে, কে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল শক্তভাবে তাদের হাতের মুঠোয় ধরতে পারবে, তাদের সাথে কথা বলেছি। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে, তারা বিষয়টি প্রকাশ করতে চাচ্ছে না। কিন্তু আমরা জানি এবারে শিল্পী সমিতি নির্বাচনটি ঘিরে অনেক মন্তব্য থাকলেও গতবারের তুলনায় এবারের ভোট গ্রহণ খুব সুষ্ঠুভাবে এবিসিতে সম্পন্ন হয়েছে। শ্রেয়া, আপনার কাছ থেকে আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের খবরাখবর জানছিলাম, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবার কথা হবে। দর্শক, সহকর্মী শ্রেয়া রায় যুক্ত ছিলেন এতক্ষণ। কুয়েতে গৃহকর্মী হিসেবে গিয়ে মানবিক সংকট ও নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশি নারীরা। গত 3 মাসে এমন 7 জনকে উদ্ধার করে দেশে ফিরিয়েছে বাংলাদেশ দূতাবাস। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক চুক্তি না হওয়া পর্যন্ত নারী গৃহকর্মী পাঠানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। সাদেক রিপনের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নাহিদা রিন্থি। কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীদের ওপর নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত 3 মাসে নির্যাতনের শিকার 7 জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করেছে কুয়েত বাংলাদেশ দূতাবাস। প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পর তাদের নিরাপদে দেশে ফেরত পাঠানো হয়েছে। আমি দীর্ঘদিন যাবৎ কুয়েতে আসছিলাম, তো আমার কফিল ভালো না থাকে আমি বাংলাদেশ দূতাবাসে আসি। তো দূতাবাসের মাধ্যমে আমি এখন দেশে যেতেছি, তারা আমারে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তো এই জন্য দূতাবাসকে ধন্যবাদ। সবশেষ 1 জুলাই কুয়েত প্রশাসনের সহায়তায় আমিনা খাতুন নামে আরও এক বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করে দূতাবাস। মাত্র 5 মাস আগে জীবিকার আশায় গৃহকর্মী হিসেবে কুয়েতে গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানে পৌঁছানোর পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। পরে প্রশাসনের সহযোগিতায় তাকে উদ্ধার করে বাংলাদেশ দূতাবাস। তো পরিমাণ মারিছে, আমার সমস্ত শরীরে রক্ত করে দিয়েছে। পরে আমার বাথরুমের মধ্যে নিয়ে আটকা রাখছে। আমি পানির জ্বালায় ছটফট করতেছি, আমার একটু পানি নেই। এদিকে নারী গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতে অভিবাসী নারী গৃহকর্মীদের সার্বিক নিরাপত্তা, শ্রম অধিকার ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত কুয়েতে বাংলাদেশ দূতাবাস থেকে নারী গৃহকর্মী ভিসা সত্যায়ন করা হবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুদেশের মধ্যে কোনো বৈধ চুক্তি না থাকলেও একটি অসাধু দালাল চক্র অবৈধভাবে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী কুয়েতে পাঠানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব দালালের প্রলোভনে পড়ে অনেক নারী বিদেশে গিয়ে কাজ না পেয়ে প্রতারণার শিকার হচ্ছেন। আবার অনেকের শারীরিক, মানসিক এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ভয়াবহ নির্যাতনের মুখোমুখি হচ্ছেন। নাহিদা রিন্থি, ৭১। চট্টগ্রামের বাজারে কিছু সবজির দাম কমলেও স্বস্তি ফেরেনি সাধারণ মানুষের জীবনে। বেশিরভাগ সবজি এখনো বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যে। বাড়তি রয়েছে চাল, আটা ও ময়দার দাম, তবে কিছুটা কমেছে ডিম ও মুরগির দাম। বাজারে মূল্য তালিকা না থাকায় বিক্রেতারা ইচ্ছে মতো দাম নিচ্ছেন, এমন অভিযোগ ক্রেতাদের। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের বিভিন্ন বাজারে কিছুটা কমেছে সবজির দাম, তবে মধ্যবিত্তের জন্য বাজারে এখনো স্বস্তি নেই। বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যে। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি 160 থেকে 180 টাকায়। ঝিঙ্গা, করলা ও কাঁকরোলের দাম 80 টাকা। পটল, ঢেঁড়স ও বরবটি বিক্রি হচ্ছে 60 টাকায়। আর লাউ বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকায়। পটল 50 টাকা করে কেজি, পেঁপে 50 টাকা, লাউ 50 টাকা, বরবটি 60 টাকা। যেহেতু বৃষ্টি নেই, বৃষ্টি পড়তে হবে, সামনে পড়তে হবে, শরীরে আপনার সরবরাহ বাড়লে আপনার এই সবজির দাম কমে যায়। তবে কমেছে মুরগি ও ডিমের দাম। ডজন প্রতি 10 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 110 টাকায়। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে কমেছে 20 টাকা। এছাড়া দেশি মুরগির দাম 20 টাকা কমে বিক্রি হচ্ছে 680 টাকায়। দেশি মুরগি 680, আর সোনালী মুরগি 340, ব্রয়লার মুরগি 170। লাল ডিম 120 টাকা, এখন 110 টাকা। সাধারণ ছিল 110 টাকা, এখন 100 টাকা। এদিকে সমুদ্রে মাছ ধরা শুরু হলেও এখনো কমেনি সামুদ্রিক মাছের দাম। রুই ও কাতলা মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। বড় আকারের মাছের ক্ষেত্রে দাম আরো বেশি।
মাংসের বাজারেও তেমন পরিবর্তন নেই। গরুর মাংস হাড়সহ বিক্রি হচ্ছে প্রতি কেজি 850 টাকায়, আর রানের মাংস 950 টাকা। রুই মাছ হচ্ছে আপনার 450 থেকে 500 টাকা এরকম বিক্রি হয়, এটা দেশি মাছ। আর যদি বাইরের গুলো হয় তাহলে এগুলো একটু দাম রেট কম আছে। সিনার মাংস বেচতেছে 800 হইতে 850 টাকা করে, কেননা এখন তো ইন্ডিয়ান গরু আর তারপর বার্মার গরু আসে না, তো এই জন্য আমাদের দেশের গরু এগুলো এখন বিক্রি করতেছে আর কি। এছাড়া আদা ও রসুনের দাম কিছুটা কমলেও বেড়েছে আটা, ময়দা ও চালের দাম। বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা, রসুন 120 টাকা এবং আদা 130 টাকা কেজি দরে। এই সপ্তাহে এসে আপনার আদা পার কেজি 10 টাকা কমছে, রসুন পার কেজি 10 টাকা কমছে, পেঁয়াজ গত সপ্তাহের মতো আছে 30 থেকে 35 টাকা, 40 টাকার মধ্যে ভালো মানের গুলো। যেগুলো ছিল আপনার 2120, ওগুলো এখন 2000 টাকার মতো চলতেছে 25 কেজির দাম। প্রাইস 4 টাকা 5 টাকা করে বাড়ছে। ক্রেতাদের অভিযোগ, বাজারে নিয়মিত মনিটরিং না থাকায় অনেক বিক্রেতা নিজেদের মতো করে দাম নির্ধারণ করেছেন। মূল্য তালিকা বা কিছুটাই তো দেখতেছি না বাজারে। আমরা উপরের দিকেও যাইতে পারছি না, নিচের দিকেও যাইতে পারছি না, এখন চাপে আছি আমরা। কিছু পণ্যের দাম কমলেও বাজারে এখনো পুরোপুরি স্বস্তি নেই। কার্যকর বাজার মনিটরিং আর মূল্য নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।